স্টুডেন্ট, তোমরা যদি সামনে তোমাদের কোনো সেন্ট্রাল বা স্টেটের বিভিন্ন এক্সামের জন্য যদি তুমি নিজেকে প্রিপেয়ার করে থাকো, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের। কারণ আজকে আমরা সায়েন্সের এমন একটা টপিক করব যেটা হলো সায়েন্সের বেস বলতে পারো। এবং তোমরা অনেকে সায়েন্সের, তোমাদের অনেকেরই ভয় থাকে বিভিন্ন কারণে। কারণ কি? কারণ তোমাদের সায়েন্সের বেস ক্লিয়ার হয় না। তোমরা যদি আজকের ক্লাসটা করো তাহলে তোমাদের সায়েন্সে যে, বিশেষ করে সায়েন্সের কেমিস্ট্রির যে বেসটা, সেটা আমি ক্লিয়ার করব তোমাদের আজকে। তার সঙ্গে আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমাদের আশেপাশে তোমাদের প্রচুর পদার্থ, মানে প্রচুর ম্যাটার তোমরা দেখতে পারো। যেমন আমার সামনে দেখো একটা পেন আছে। এই যে পদার্থটা, এই পদার্থটাকে যদি আমি ভাগ করি তাহলে এই পদার্থটা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু নিয়ে গঠিত হয়। এই অণু পরমাণু যেটা হলো আমাদের সায়েন্সের একদম বেস, এই অণু পরমাণু কিভাবে গঠিত হয়েছে তা নিয়ে দীর্ঘদিন জুড়ে কয়েক বছর, ধরো আমাদের খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন দার্শনিক, বিভিন্ন সায়েন্টিস্টের কিন্তু বিভিন্ন রকম মতবাদ আছে এবং তাদের দেওয়া বিভিন্ন রকম পরমাণু গঠন দেওয়া, তারা বিভিন্ন রকম পরমাণু গঠন কিন্তু তারা দিয়ে গেছে। তো তাদের যে মতামত, তাদের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলোকে আজকে আমি আমার ক্লাসের সম্বন্ধে জানবো। তো আমি তোমাদের শ্রেয়শ্রী ম্যাম, আজকে তোমাদের কেমিস্ট্রির একদম ফার্স্ট টপিক অ্যাটমিক স্ট্রাকচার আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তো চলো অ্যাটমিক স্ট্রাকচারকে একদম বেস থেকে আজকে আমরা পড়বো। তো প্রথমে আমি যদি দেখি যে এই যে অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটম বা পরমাণু যেটা, সেই পরমাণু আমাদের কিভাবে এসেছে, পরমাণু কথাটা কিভাবে এসেছে। তো আমরা জানি আমাদের আশেপাশে যত যা কিছু আছে, ইভেন আমরাও সবাই কি নিয়ে গঠিত? পরমাণু নিয়ে গঠিত বা অ্যাটম নিয়ে গঠিত। এইটা প্রথম যিনি বলেছেন তিনি হলেন আমাদের ভারতীয় একজন দার্শনিক, যার নাম হলো, তোমরা দেখতেই পাচ্ছ, মহর্ষি কণাদ। একদম 600 খ্রিস্টপূর্বাব্দে এই মহর্ষি কণাদ ফার্স্ট বলেছিলেন যে আমরা যারা প্রত্যেকে, আমরা থেকে শুরু করে আমাদের পাশে যত কিছু পদার্থ আছে সবাই কি নিয়ে গঠিত? না, পরমাণু নিয়ে গঠিত। তারপর থেকে বিভিন্ন সায়েন্টিস্ট, যেমন দেখতে পাচ্ছ ডেমোক্রিটাস, তারপর ডাল্টন, থমসন, রাদারফোর্ড, বোর এবং আরো বিভিন্ন সায়েন্টিস্ট পরবর্তীকালে কিন্তু বিভিন্ন রকম মডেল দিয়ে গেছে। তো সেই মডেলগুলোর সম্বন্ধে আমরা আজকে জানবো। তো প্রথমে আমরা যার সম্বন্ধে জানবো তিনি হলেন মহর্ষি কণাদ। মহর্ষি কণাদ আমাদের অ্যানশিয়েন্ট যুগে একজন দার্শনিক ছিলেন। তিনি আমাদের ইন্ডিয়ান ফিলোসফার। তিনি 600 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম বলেছিলেন যে প্রত্যেকটা মৌল বা প্রত্যেকটা পদার্থকে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা পদার্থ তোমার খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত। ধরো আমার এই পেনটা আছে, এই পেনটাকে যদি আমরা যদি একদম ভাগ করে 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 ভাঙি তাহলে দেখবো যে এই পদার্থকে ভাঙলে আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। সেই অতি ক্ষুদ্র কণার নাম তিনি দিয়েছিলেন পরমাণু, যাকে বাংলায় বলি পরমাণু। এই পরমাণু কথাটা প্রথম বলেছিলেন যিনি, তিনি হলেন আমাদের মহর্ষি কণাদ 600 খ্রিস্টপূর্বাব্দে। তার দেওয়া তত্ত্বগুলো তোমাদের সামনে দেখো, আমার এখানে আমি দেখিয়েছি। তিনি ফার্স্ট যে পরমাণুর নামকরণটা তিনি প্রথম দিয়েছিলেন। এছাড়াও তিনি বলেছিলেন যে এই যে পরমাণু, এই পরমাণুকে কিন্তু আর ভাঙা যাবে না। পরমাণু হলো একদম ক্ষুদ্রতম কণা, একে কিন্তু আর ভাঙা যায় না, এটা ইনডিভিজিবল। ঠিক আছে। এছাড়াও তিনি বলেছিলেন পরমাণুগুলো বিভিন্ন কম্বিনেশনে যুক্ত হয়ে একে অপরের সঙ্গে বিভিন্ন কম্বিনেশনে পরমাণুগুলো যুক্ত হয় এবং যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হলো অণু, বা যাকে ইংলিশে বলি মলিকিউল। তাহলে পরমাণু, দুটো পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে হলো অণু। এবং এই
বিভিন্ন পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার সময় তাদের কিন্তু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে করে যুক্ত করে বা যুক্ত হয়। তিনি এই সমস্ত যার তত্ত্বগুলো, তার একটা স্কুল ছিল, তার নাম হলো বৈশেষিকা ফিলোসফি। তার এই স্কুল মানে দার্শনিক যে বিদ্যালয় ছিল, সেই দার্শনিক বিদ্যালয়ে তিনি বলেছিলেন যে তিনি এই তার যে পারমাণবিক তত্ত্বগুলো ছিল, সেই পারমাণবিক তত্ত্বগুলো তিনি তার সবার সামনে উপস্থাপন করতেন এবং এই পারমাণবিক তত্ত্বের উপর ডিপেন্ড করে তিনি আমাদের মহাকাশে কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন। তার এই যে পারমাণবিক তত্ত্বই ছিল হলো তার দার্শনিক যে মহাবিদ্যালয় ছিল তার মূল চিন্তাধারা। ঠিক আছে, তাহলে আমি মহর্ষি কণাদকে যদি একদম জিস্ট করে বলি, কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেকটা পদার্থকে যদি ভাঙি, সব থেকে যে ক্ষুদ্রতম কণাটা পাবো তার নাম কি? তার নাম হলো পরমাণু। এই পরমাণুকে কিন্তু ভাঙা যায় না, না সৃষ্টি করা যায়, না ধ্বংস করা যায়। এই পরমাণুর একটা ডাইমেনশন এবং একটা গতি বা মোশন আছে। এই পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে অণু বা মলিকিউল এবং যুক্ত হওয়ার সময় কিন্তু এদের মধ্যে কিছুটা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস কিন্তু হয়। ঠিক আছে, এই মহর্ষি কণাদ যা কিছু বলে গেছেন তারই ঠিক 200 বছর পর আমাদের আরেকজন সায়েন্টিস্ট, গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস, ইনি হলেন একজন গ্রিক ফিলোসফার। মহর্ষি কণাদের কথাগুলোকেই কিন্তু তিনি আবার উপস্থাপন করেছিলেন সবার সামনে। তার নাম ডেমোক্রিটাস। তিনি বলেছিলেন যে তিনি মহর্ষি কণাদ যেটার নাম পরমাণু দিয়ে গেছিল সেটাই ডেমোক্রিটাস দিয়েছিল সবার সামনে, যে নামটা সেটা হলো অ্যাটম। তাহলে তিনি কি বলেছিলেন যে প্রত্যেকটা ম্যাটার বা প্রত্যেকটা মৌলকে যদি আমরা ভাঙি সেম ভাবে, তাহলে আমরা অতি স্মলেস্ট যে পার্টিকেল পাবো, মানে অতি ক্ষুদ্র যে কণাটা পাবো, তার নাম তিনি দিয়েছিলেন অ্যাটম। তাহলে যেটা মহর্ষি কণাদ আমাদের দিয়েছিল পরমাণু, ডেমোক্রিটাস সেই নামটাই দিয়েছিল হলো অ্যাটম। তো তিনি বলেছিলেন যে এই যে অ্যাটম হলো যে কোনো যদি ম্যাটারের একদম স্মলেস্ট পার্টিকেল, এবং এটাকে আমাদের ডেমোক্রিটাস বলেছিলেন যে এটা হলো যে কোনো ম্যাটারের ফান্ডামেন্টাল পার্টিকেলস, যাকে আর কখনোই ভাগ করা যায় না, মানে যেটা ইনডিভিজিবল হবে এবং যাকে সৃষ্টি এবং ধ্বংস করা কিন্তু যাবে না, মানে এটা ইনডেস্ট্রাকটিবল হবে। তাহলে আমাদের পরমাণু বা অ্যাটম রয়েছে সেটাকে কিন্তু কখনো ভাগ করা যাবে না, মানে ইনডিভিজিবল। এছাড়াও সেটাকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, তার মানে এটাকে কখনো ক্রিয়েট করতেও পারবো না, আবার কখনো আমরা ডিস্ট্রয়ও করতে পারবো না। এটা হলো ইনডেস্ট্রাক্টেবল আমাদের পার্টিকেল। ঠিক আছে, এছাড়াও তিনি বলেছিলেন যে এই যে পরমাণুগুলো রয়েছে সেগুলো একটা এমটি স্পেস বা শূন্য স্থানের মধ্যে রয়েছে। এই অ্যাটম বা পরমাণুগুলো কি আছে, এই অ্যাটমগুলোর একটা কনস্ট্যান্ট মোশন রয়েছে, মানে একটা কনস্ট্যান্ট গতিতে তারা কি সবসময় চলমান, এবং এই কনস্ট্যান্ট গতিতে চলমান হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করে, দুটো অ্যাটম পরস্পরের সঙ্গে সংঘর্ষও কিন্তু লিপ্ত থাকে। এছাড়াও তিনি বলেছিলেন যে একই মৌলের পরমাণুগুলোর মধ্যে কিন্তু শেপ এবং সাইজের মধ্যে কিন্তু চেঞ্জেস দেখতে পাওয়া যেতে পারে। আর বলেছিলেন যে এই যে আমাদের কোনো অবজেক্টে এই যে আমাদের পরমাণুগুলো বা অ্যাটমগুলো রয়েছে, এই অ্যাটমগুলো কিন্তু একে অপরের সঙ্গে কম্বিনেশন করে কিন্তু আমাদের বিভিন্ন রকম যৌগ আমাদের বা কম্পাউন্ড আমাদের কিন্তু গঠন করে। আর তিনি যেই নামকরণটা করেছিলেন এই স্মলেস্ট পার্টিকেলের, তার নাম হলো অ্যাটম। এই অ্যাটমের কথার মানে হলো যাকে আর ভাঙা যায় না, মানে নট টু বি কাট, যাকে আর ভাঙা যায় না তাকেই বলা হয় অ্যাটম। তাহলে একদম কথা যদি দেখি, আমাদের মহর্ষি কণাদ যা যা বলে গেছিলেন ডেমোক্রিটাস কিন্তু সেম জিনিসই বলেছিলেন। মহর্ষি কণাদ বলেছিলেন যে আমাদের যে কোনো পদার্থকে যদি আমরা একদম ক্ষুদ্র আকারে যদি ভাঙি, তাহলে আমরা একটা অবিভাজ্য কণা পাবো, যাকে আর সেকেন্ড টাইম আর ভাঙা যাবে না। সেই অবিভাজ্য কণার নাম, যেটা মহর্ষি কণাদ
যার নাম দিয়েছিলেন পরমাণু, ডেমোক্রিটাস তার নামেই দিয়েছিলেন হলো অ্যাটম। দুজনই বলেছিলেন কি একে আর ভাঙা যাবে না, একে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। এই দুজনেই বলেছিলেন যে এই পরমাণুগুলো বা অ্যাটমগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে মলিকুল বা অণু গঠন করে, এবং এরা যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এরা কেমিক্যাল চেঞ্জেসের মাধ্যমে এরা একে অপরের সঙ্গে কি হয়, যুক্ত হয়, দিয়ে তারা কি তৈরি করে, কম্পাউন্ড গঠন করে। ঠিক আছে, এটা আমাদের ডেমোক্রিটাস, যেটা মহর্ষি কণাদ বলে গেছিলেন 600 খ্রিস্টপূর্বাব্দে, সেটা ডেমোক্রিটাস বলেছিলেন হলো 400 থেকে 450 খ্রিস্টপূর্বাব্দে। এরপর যদি আমি দেখি আমাদের নেক্সট সায়েন্টিস্ট, এইটা হলো একদম প্রথমে খ্রিস্টপূর্বাব্দে, যেখানে আমাদের মহর্ষি কণাদ, তারপর ডেমোক্রিটাস আমাদের কেমিস্ট্রির একদম ফার্স্ট, আমাদের যদি বলি ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার যিনি আমাদের সবার সামনে তুলে ধরেছিলেন, তিনি হলেন আমাদের মহর্ষি কণাদ এবং ডেমোক্রিটাস। তারপর বিগত অনেক বছর গেছে, এই কেমিস্ট্রি কখনো উত্থান ঘটেছে, কখনো পতন ঘটেছে। এর মধ্যে অনেক অ্যালকেমিস্ট বলে অনেক জন এসেছিলেন, যারা বিভিন্ন মেটালকে গোল্ডে কনভার্ট করে তারা একটা ম্যাজিশিয়ান টাইপের হয়ে সবার সামনে নিজেকে উপস্থাপন করতেন। তো এরপর অ্যালকেমিস্ট হয়ে তারপর বিভিন্ন রকম উত্থান পতনের মাধ্যমে গিয়ে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে যেই সায়েন্টিস্ট আবার তার মতামত রেখেছিলেন অনেক বছর পর, মানে 1803 খ্রিস্টাব্দে, তিনি হলেন জন ডাল্টন আমাদের বলে গেছিলেন, যিনি ডেমোক্রিটাস ল যেটা বলে শেষ করেছিলেন যে আমাদের যে পার্টিকেলস গুলো রয়েছে, স্মলেস্ট পার্টিকেল, তাদেরকে আর ভাঙা যায় না। তার এই কথাটাকেই জন ডাল্টনও তিনি সেই কথাটাকেই আবার তুলে ধরেছিলেন যে আমাদের যে কোনো ম্যাটার বা পদার্থকে যদি আমরা ক্ষুদ্র আকারে ভাঙি, তাহলে যে অবিভাজ্য বা ইনডিভিজিবল পার্টিকেলটা পাবো তার নাম হলো অ্যাটম, যাকে আর ভাঙা যাবে না। এবং তিনি বলেছিলেন যে সেম এলিমেন্ট হলে তাদের অ্যাটমগুলো কিন্তু সেম হবে, মানে একই মৌল। ধরো তোমার কাছে তুমি অক্সিজেন নিলে, আর একটা হলো তুমি আরেকটা অক্সিজেন নিলে, দুটো গ্যাস নিলে, একটা অক্সিজেন গ্যাস, একটা অক্সিজেন গ্যাস, দুটো অক্সিজেন গ্যাস কিন্তু কি সেম এলিমেন্ট রয়েছে, তাই তো, দুটো সেমই মৌল। তাহলে দুটো সেম মৌল হওয়ার জন্য দুটোর মধ্যে যে অ্যাটম রয়েছে সেটাও কি হবে, সেম হবে। এটাই বলেছিলেন হলো আমাদের ডাল্টন। এবার ধরো আমি একটা অক্সিজেন নিয়েছি, আর একটা ধরো আমি নাইট্রোজেন নিয়েছি, তাহলে এই দুটো কি, এই দুটো আমাদের ডিফারেন্ট এলিমেন্ট, মানে আলাদা আলাদা গ্যাস, পৃথক গ্যাস হওয়ার জন্য এই দুটোর মধ্যে যে অ্যাটম রয়েছে সেই অ্যাটম কি হবে, একে অপরের সঙ্গে ডিফারেন্ট বা পার্থক্য থাকবে। তাহলে সেম মৌলের যে পরমাণু সেটা সেম হবে, বিভিন্ন মৌলের পরমাণু কি হবে, বিভিন্ন হবে। এটা কিন্তু আমাদের কে বলেছিলেন, জন ডাল্টন বলেছেন। এছাড়াও তিনি আরো কিছু বলেছিলেন, যেমন ধরো অ্যাটম গুলো একে অপরের সঙ্গে সরল অনুপাতে যুক্ত হয়ে বিভিন্ন রকম কি গঠন করবে, কম্পাউন্ড গঠন করবে, মানে মৌল গঠন করবে। এটাও কিন্তু ডাল্টন তিনি তার যে পারমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরি সেখানে কিন্তু তিনি বলেছিলেন। তাছাড়া ডাল্টন বলেছিলেন যে বিভিন্ন মৌলগুলি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করবে, তখন কিন্তু তারা কখনোই সেই কোনো পরমাণুর কখনো সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না, শুধু পরমাণুগুলোর নিজেদের মধ্যে কি হবে, পুনর্বিনাশ হয়ে বা পুনর্গঠন হয়ে নতুন যৌগ কিন্তু তারা গঠন করবে। যেমন ধরো আমি একটা হাইড্রোজেনের পরমাণু নিয়েছি, এখানে একটা ক্লোরিনের পরমাণু নিয়েছি, এটা একটা হাইড্রোজেনের অ্যাটম, এটা একটা ক্লোরিনের অ্যাটম। এরা যদি একে অপরের সঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি করবে, HCl। এই HCl এর যে অ্যাটম হবে, এটা কিন্তু কখনো এই অ্যাটম কিন্তু সৃষ্টিও না, ধ্বংসও না, এই হাইড্রোজেন আর ক্লোরিনের অ্যাটমই একসঙ্গে কি হয়েছে, পুনর্ভাবে গঠিত হয়েছে বা রিঅ্যারেঞ্জ হয়ে কিন্তু তারা HCl এর অ্যাটম বা পরমাণু তৈরি করেছেন। এটা বলেছিলেন হলো আমাদের একদম সায়েন্টিস্ট ডাল্টন, যার ছিল এই মতামতগুলো। তাই জন ডাল্টনের বলার পর তার তো এই পরমাণু গঠনটা ছিল, যেটা ডেমোক্রিটাস ছিল অনেকটাই সিমিলার ছিল, কিন্তু তার কিছু লিমিটেশন ছিল, যার জন্য ডেমোক্রিটাসের মতোই তার যে পারমাণবিক বাদ বা অ্যাটমিক থিওরি সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। তার যে লিমিটেশনস গুলো ছিল সেটা হলো পরবর্তীকালে দেখা গেছে
যে হ্যাঁ পরমাণু কিন্তু ভাঙা যায়, যে কোনো অ্যাটমকেও কিন্তু ভাঙা যায়, সেটা কিন্তু ডিভিজিবল। ফলে তার এই যে থিওরিটা সেটা কিন্তু একদমই সত্য নয়। তো সেটা কি গ্রহণযোগ্য হয়নি, তাহলে অবশ্যই অ্যাটম কি পরবর্তীকালে দেখা গেছে ডিভিজিবল। আর সেকেন্ড দেখা গেছে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা অ্যাটম মানে সেম অ্যাটমের যে অ্যাটমিক মাস সেটা কিন্তু সেম হবে, মানে প্রত্যেকটা অ্যাটমের যে অ্যাটমিক ভর বা পারমাণবিক ভর সেটা কিন্তু এক হবে। এবার যদি আমরা কার্বন দেখি, কার্বন C6 আর কার্বন C6, এবার আমাদের কার্বনের আইসোটোপ মানে C612 আর C614 এরা কি আলাদা আলাদা আইসোটোপ, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার সেম থাকে কিন্তু মাস নাম্বার আলাদা হয়, তাদেরকে বলা হয় আইসোটোপ। এরা দুটোই কার্বনের কি একটা অপরের আইসোটোপ। তো এই ক্ষেত্রে যদি আমি দেখি যে দুটোর আমাদেরকে দুটোর কিন্তু অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর দুজনের দু রকম, তাহলে একই রকম মৌল মানে কার্বন হওয়া সত্ত্বেও একে অপরের আইসোটোপ থাকার জন্য নিউট্রন নাম্বারে আলাদার জন্য কিন্তু এদের যে ভর সেই ভর কিন্তু আলাদা হচ্ছে। ফলে সেই যে তার যে পারমাণবিক ভর সেম হবে একই মৌলের, এই কথাটাও কিন্তু গ্রহণযোগ্য হয়নি। ফলে এই সমস্ত লিমিটেশন থাকার জন্য ডাল্টনের পর 1897 খ্রিস্টাব্দে আমাদের আরেকজন সায়েন্টিস্ট এসেছিলেন যার নাম হলো জে থমসন। এই জে থমসন সে একটা অ্যাটমিক মডেল কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। তিনি এই 1897 খ্রিস্টাব্দ মানে 1803 এর পর 1897 খ্রিস্টাব্দ মাঝের সময় কিন্তু 1891 খ্রিস্টাব্দে আমাদের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, আমাদের যে কোনো পার্টিকেল বা যে কোনো ম্যাটারের মধ্যে দু রকম চার্জ মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এই দু রকম চার্জের সম্বন্ধে কিন্তু ধারণা সেই সময় চলে এসেছিল। তারপর জে থমসন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল এই চার্জ রিলেটেড, যার নাম হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো এক্সামে জিজ্ঞেস করে। তাহলে এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হলো আমাদের জে থমসনের করা একটা ফেমাস এক্সপেরিমেন্ট, যার সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে ইলেকট্রন আমাদের মধ্যে যে পার্টিকেল কোনো অ্যাটম রয়েছে, এবার অ্যাটমকে এতদিন যে সায়েন্টিস্টগুলো কি বলে গেছে যে অ্যাটমকে ভাঙা যায় না, ইনি প্রথম যিনি বলেছিলেন না অ্যাটমকে ভাঙা যায় এবং অ্যাটমের মধ্যে দুটো চার্জ কিন্তু প্রেজেন্ট, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, আর যে নেগেটিভ চার্জটা রয়েছে অ্যাটমের ভেতরে সেটা হলো ইলেকট্রনিক চার্জ। তিনি কিন্তু ফার্স্ট বলেছিলেন যে ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত হয়। তাহলে জে থমসনের এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হলো ফার্স্ট, যেটা আমরা আজকে পড়বো। সেকেন্ড পড়বো হলো যে তার আরেকটা মডেল, যেটা সে অ্যাটমিক মডেল প্রথম যে মডেলটা দিয়েছিলেন সেটা হলো প্লাম পুডিং মডেল। এই প্লাম পুডিং মডেলের সাহায্যে তিনি যে বলেছিলেন যে অ্যাটম ডিভিজিবল এবং অ্যাটমের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ রয়েছে, তো পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো কিভাবে রয়েছে সেটাকে তিনি প্রেজেন্ট করেছিলেন এই প্লাম পুডিং মডেলের সাহায্যে। তাই দেখো তোমাদের মাথায় আসতে পারে তাহলে ইলেকট্রন কি ফার্স্ট কি জে থমসনই আবিষ্কার করেছিলেন? না, ইলেকট্রন কিন্তু সেই সময় নামকরণ করেছিলেন আমাদের একজন ফিজিক্স ছিলেন জর্জ জনস্টোন। তিনি কিন্তু প্রথম বলেছিলেন জনস্টোন স্টোনি, তিনি প্রথম ইলেকট্রনের নামকরণ করেছিলেন 1891 সালে। তাহলে 1891 সালে কিন্তু ইলেকট্রনের নামকরণ কিন্তু স্টোনি করে দিয়েছিলেন। তারপর তার ঠিক 6 বছর পর আমাদের জে থমসন কিন্তু একটা এক্সপেরিমেন্ট করেছিলেন পজিটিভ আর নেগেটিভ চার্জ নিয়ে, যার নাম হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট দেখো এটা হলো আমাদের ক্যাথোড রে এক্সপেরিমেন্টে যে আমাদের গ্লাস টিউবটা ইউজ করা আছে সেই গ্লাস টিউবটা, যেটাকে আমরা আজকে ডেসক্রিপটিভ ভাবে পড়ব। প্রথমে আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা বুঝবো। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট যদি আমরা ভালো করে বুঝি তাহলে বুঝতে পারবো ইলেকট্রনটা কিভাবে ডিসকভার হলো। এখানে যদি আমরা দেখি এইখানে তোমার একটা দেখো গ্লাস টিউব রয়েছে, ব্লু কালারে যেটা রয়েছে সেটা হলো একটা গ্লাস টিউব, এটা হলো একটা গ্লাস টিউব। এই গ্লাস টিউবের মধ্যে এখানে দুটো মেটাল ইউজ করা হয়েছে এবং সেই দুটো মেটালকে একটা ওয়্যারের মাধ্যমে কিন্তু ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়েছে। ব্যাটারির ছোট দিকটা হলো আমাদের মাইনাস চার্জ এবং ব্যাটারির বড় দিকটা হলো আমার বড় দাগটা হলো প্লাস চার্জ যুক্ত হয়।
ঠিক আছে। এবার এই ব্যাটারির সঙ্গে আমার কানেক্ট করা হয়েছে দুটো ইলেকট্রোডকে, যেটা প্লাসের সঙ্গে যে ইলেকট্রোডটা কানেক্টেড রয়েছে সেই ইলেকট্রোডটাকে বলি আমরা অ্যানোড, আর মাইনাসের সঙ্গে যে ইলেকট্রোডটা কানেক্ট করা আছে তাকে বলি ক্যাথোড। তাহলে আমরা দুটো ইলেকট্রোড আছে, পজিটিভ এবং নেগেটিভ। এবার এখানে যদি তিনি কি করেছিলেন, এবার এই পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে যেটা রয়েছে সেটা হলো লো প্রেসার, লো এয়ার প্রেসার রয়েছে, মানে একদম নিম্ন গ্যাসীয় চাপ কিন্তু ভেতরে রেখেছে। এবং এই যে এয়ার প্রেসারটাকে তিনি ব্যালেন্স করছেন এই এয়ার ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে। এয়ার ভ্যাকুয়ামের সাহায্যে তিনি মাঝের যে মিডিয়ামটা সেটাকে একদম নিম্ন চাপযুক্ত করে রেখেছে। এইবার ধরো সে যদি ইলেকট্রিসিটি এখানে প্রোভাইড করে তাহলে এখানে কারেন্ট, এখানে অবশ্যই আমাদের কোন দিক থেকে কোন দিক যায়, কারেন্ট অবশ্যই আমাদের পজিটিভ টু নেগেটিভ দিকে যাবে। তাহলে কারেন্ট যখন যাবে, তাহলে কারেন্ট যাবে, যাওয়ার সময় কি কারেন্ট পিছিয়ে যেতে পারবে? কারণ কি এই দুটো ইলেকট্রোডের মধ্যে তো কোনো রকম মিডিয়াম নেই, কোনো রকম তো মেটাল বা কোনো রকম মিডিয়াম নেই যেখান দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হতে পারে, তাহলে তো কারেন্ট না যাওয়া উচিত। কিন্তু তিনি যখন এই ব্যাটারির মধ্যে হাই ভোল্টেজ ক্রিয়েট করেছিলেন, মানে হাই ভোল্টেজ মানে হলো উচ্চ বিভব। উচ্চ বিভব মানে কি, ধরো প্লাসটাকে তুমি একটা উঁচু জায়গা আর মাইনাসটাকে একটা নিচু জায়গা ধরে নাও, ঠিক আছে? তাহলে এবার কারেন্টটাকে তুমি জল ধরে নাও, এবার কারেন্টটাকে যদি তুমি ফ্লো করো তাহলে দেখবে উঁচু থেকে কোন দিকে যাবে, নিচুর দিকে কারেন্ট যাবে। তাহলে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে আমাদের কি হবে, কারেন্টটা ফ্লো হবে, এবং যত ভোল্টেজ হাই হবে কারেন্ট তত স্পিডে ফ্লো করে, ঠিক আছে? তাহলে যখন তিনি এখানে হাই ভোল্টেজ ক্রিয়েট করেছিলেন তাহলে তো এর মধ্যে মিডিয়াম না থাকার জন্য কারেন্ট তো কোনো কিছু ফ্লো হওয়ারই কোনো ব্যাপার নেই। কিন্তু তিনি যখন এখানে একটা অ্যামমিটার এর মধ্যে যখন অ্যাটাচ করেছিলেন এবং হাই ভোল্টেজ যে তিনি দেখেছিলেন যে এই অ্যামমিটারের মধ্যে হাই ডিফ্লেকশন তিনি লক্ষ্য করেছিলেন, তাহলে দেখো হাই ডিফ্লেকশন কখন ক্রিয়েট হবে, যখন কোনো চার্জ ফ্লো হচ্ছে তখনই তো হাই ভোল্টেজ ডিফ্লেকশন ক্রিয়েট হবে। তাহলে এখানে তো কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, তাহলে হাই ডিফ্লেকশন কি করে হচ্ছে এইটা বোঝার জন্য তিনি এটাও বুঝতে পারছিলেন না যে এখানে হাই ভোল্টেজ ডিফ্লেকশন হচ্ছে মানে এখানে কিছু একটা চার্জ ফ্লো হচ্ছে, কিন্তু চার্জ ফ্লো তো এখানে দুটো ইলেকট্রোড আছে, তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে চার্জটা ফ্লো হচ্ছে না নেগেটিভ থেকে পজিটিভের দিকে চার্জ ফ্লো হচ্ছে, তিনি তখন সেটা কিন্তু বুঝতে পারেননি। সেটা বোঝার জন্য তিনি কি করেছিলেন, এই দুটো ইলেকট্রোডের একদম পিছনে একটা ফ্লুরোসেন্ট এলিমেন্ট যাকে আমরা বলি ফ্লুরোসেন্ট কম্পাউন্ড যাকে আমরা বলি জিঙ্ক সালফাইড, তিনি ফ্লুরোসেন্ট জিঙ্ক সালফাইডকে কিন্তু এখানে জিঙ্ক সালফাইডের তিনি লেয়ার দিয়েছিলেন, তিনি একটা ফ্লুরোসেন্ট লেয়ার দিয়েছিলেন, মানে জিঙ্ক সালফাইডের লেয়ার দিয়েছিলেন। এবং তারপর সেম ভাবে হাই ভোল্টেজ করে চার্জ ফ্লো করার সময় তিনি দেখলেন যে আমার যেই দিকটা পজিটিভ ইলেকট্রোড রয়েছে তার পিছনের দিকে যে জিঙ্ক সালফাইডের লেয়ারটা রয়েছে, এই জিঙ্ক সালফাইডের লেয়ারটা কি করছে, গ্লো করছে। তাহলে তখন দেখো, তাহলে এর মানে কি হচ্ছে, তাহলে আমাদের দুদিকে ফ্লুরোসেন্ট লেয়ার রয়েছে, কিন্তু এই দিকে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি হাই ভোল্টেজ ক্রিয়েট করার পর। চেঞ্জেসটা কোন দিকে এসছে পজিটিভ চার্জের, পজিটিভ ইলেকট্রোডের যে পিছনে যে লেয়ারটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যে ফ্লুরোসেন্ট মানে জিঙ্ক সালফাইডের যে লেয়ারটা রয়েছে সেটা কি করছে, গ্লো করছে। তার মানে কোনো কি একটা চার্জ রয়েছে যেটা কি করছে, নেগেটিভের দিক থেকে কোন দিকে যাচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে, এবং নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাওয়ার জন্য সে কি করছে, এই লেয়ারের উপর পড়ছে, এবং সেক্ষেত্রে লেয়ারটা কি লেয়ারের উপর পড়ার জন্য সেটা কি হচ্ছে, লেয়ারটা গ্লো করছে, জিঙ্ক সালফাইডের লেয়ারটা গ্লো করছে। তখন সায়েন্টিস্ট যেহেতু যেই কোনো একটা রে যেটা কি কোনো নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে যাচ্ছে সেই রেটার নাম, যেহেতু এটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে মানে নেগেটিভ চার্জ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তখন তিনি এই রেটার নাম দেন ক্যাথোড রে।
এইবার তোমরা বলো এই রেটা কোথা থেকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাই তো? তার মানে এই রের যে ফিচার্সটা থাকবে, দেখো কেউ পজিটিভের দিকে যাচ্ছে মানে সে পজিটিভ দিকে অ্যাট্রাক্ট হচ্ছে বলে সে পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে কখন সে অ্যাট্রাক্ট হবে পজিটিভের দিকে? আমরা জানি সেম চার্জ একে অপরকে অলওয়েজ কি করে, রিপেল করে, এবং ডিফারেন্ট চার্জ একে অপরকে করে অ্যাট্রাক্ট করে। তাহলে অবশ্যই এখানে কোনো নেগেটিভ চার্জ রয়েছে যেটা কি করছে, যেটা পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হয়ে পজিটিভের দিকে যাচ্ছে, এবং সেটা জিঙ্ক সালফাইড লেয়ারের উপর পড়ার ফলে জিঙ্ক সালফাইড লেয়ারটা কি হচ্ছে, গ্লো করছে। তাহলে আমার যে এই ক্যাথোড রেটা আছে সেটা অবশ্যই নেগেটিভ চার্জ যুক্ত আছে। এই নেগেটিভ চার্জ যুক্ত রেটা সত্যিকারের নেগেটিভ চার্জ আছে কিনা সেটা আরো তিনি কনফার্ম হওয়ার জন্য এখানে তিনি ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করেছিলেন। এখানে ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ড যে কোনো একটা ফিল্ড ক্রিয়েট করলে কিন্তু তুমি এই ডিফ্লেকশনটা লক্ষ্য করবে। তাহলে দেখো এখানে আমার স্ট্রেট লাইন বরাবর কি হচ্ছে, নেগেটিভ চার্জ যুক্ত ক্যাথোড রেটা কি হচ্ছে, আমার পজিটিভ অ্যানোডের দিকে কি করছে, যাচ্ছে। দিয়ে এবার যদি তুমি এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করো, এখানে ধরো প্লাস চার্জের ফিল্ড ক্রিয়েট করেছো, এখানে মাইনাস চার্জের ফিল্ড ক্রিয়েট করেছো, তাহলে যদি আমি এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি তাহলে দেখবো এই ক্যাথোড রেটা আর স্ট্রেট লাইনে না গিয়ে তখন ক্যাথোড রেটা কি করবে, স্ট্রেট লাইনে আর যাবে না। সেই ক্ষেত্রে এটা নেগেটিভ চার্জ, আমার পজিটিভ কোন দিকে আছে, উপরের দিকে, তখন সে কি করবে, পজিটিভের দিকে কি হবে, অ্যাট্রাক্ট হবে এবং পজিটিভের দিকে যাত্রা করবে। তাহলে তখন দেখা যাবে যে ক্যাথোড রে যেটা এতক্ষণ স্ট্রেট লাইনে যাচ্ছিল কোনো রকম ফিল্ড ক্রিয়েট না করার আগে অবধি, ফিল্ড ক্রিয়েট করলে পজিটিভ আর নেগেটিভ ফিল্ড ক্রিয়েট করলে দেখা যাবে ক্যাথোড রেটা ডিফ্লেকশন ঘটিয়ে সেটা পজিটিভ চার্জের দিকে কি হবে, অ্যাট্রাক্ট হয়ে পজিটিভ চার্জের দিকে যাবে। তাহলে এ থেকে তিনি কনফার্ম হয়েছিলেন যে ক্যাথোড রেটা কি চার্জ যুক্ত একটা রে, নেগেটিভ চার্জ যুক্ত রে। এইবার দেখো তারপর তিনি এইবার এই নেগেটিভ চার্জটা কি চার্জ সেটা বোঝার জন্য তিনি কি করেছিলেন না, এর ভেতরে যে এয়ারগুলো ছিল, লো প্রেশার যে এয়ার ছিল সেই এয়ারকে চেঞ্জ করেছিলেন, দিয়ে দেখেছিলেন। আবার তিনি ইলেকট্রোডের যেই মেটেরিয়ালটা তিনি ইউজ করেছিলেন সেই মেটেরিয়ালকে চেঞ্জ করেও দেখিয়েছিলেন যে এই যে আমার যে এক্সপেরিমেন্টের যে রেজাল্ট তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে কিনা। কিন্তু তিনি দেখেছিলেন যে তিনি এয়ার এবং ইলেকট্রোডের মেটেরিয়াল চেঞ্জ করার পরও এই যে তোমার রেজাল্ট তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। তার মানে এখানে যে এয়ারগুলো রয়েছে এই এয়ারগুলো বা এয়ারগুলো কি একটা ম্যাটার, তাহলে এয়ারগুলো অবশ্যই আমার অনেক অ্যাটম নিয়ে গঠিত, পরমাণু নিয়ে গঠিত। তাহলে এই পরমাণুর মধ্যে এমন কিছু আছে, নেগেটিভ চার্জযুক্ত কিছু আছে যেটা কি করছে, যেটা এই নেগেটিভ চার্জ যুক্ত কিছু এই ক্যাথোড রের সাহায্যে নেগেটিভ চার্জটা আমার কোন দিকে যাচ্ছে, আমার পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তখন তিনি কনফার্ম হয়েছিলেন যে এই নেগেটিভ চার্জ যুক্ত এই অ্যাটমের ভেতরে যেটা রয়েছে সেটা হলো ইলেকট্রন। তাহলে তখন তিনি প্রমাণ করেছিলেন যে ইলেকট্রন আমাদের কি না, নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল। ঠিক আছে, তাহলে এর থেকে তিনি প্রমাণ করেছিলেন আমাদের এখান থেকে যে ইলেকট্রন পাচ্ছি এই ইলেকট্রন কি নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল। এবং এই ইলেকট্রনটা মানে ক্যাথোড রে যেটা নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, এই ক্যাথোড রেটা বেসিক্যালি কি নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনের স্রোত। ঠিক আছে, এটা তিনি ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সাহায্যে কিন্তু প্রমাণ করেছিলেন। এক্সামে খুবই ইম্পর্টেন্ট, এক্সামে খুবই আসে যে জে জে থমসন ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, তিনি হলেন জে জে থমসন। জে জে থমসন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে আমাদের যে কোনো অ্যাটমের মধ্যে ইলেকট্রন একটা পার্টিকেল যে নেগেটিভ চার্জ যুক্ত এবং
সেটা কি করছে, সেটার স্রোতই কি আমার এখানে ক্যাথোড রে সেই ইলেকট্রন স্রোতকে কি করছে, ক্যারি করছে। ঠিক আছে, ক্যাথোড রে, এটা তিনি এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সাহায্যে কিন্তু প্রমাণ করেছিলেন। এবং এর ওপর ভিত্তি করে তিনি একটা অ্যাটমিক মডেল আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। সেই অ্যাটমিক মডেলটা কি বলতো, ধরে নাও এটা একটা কেক। এই কেকটাকে, কেক হলো ধরো একটা সলিড স্ফিয়ার, তিনি এই কেকটাকে বলেছিলেন পজিটিভ চার্জ। পুরো কেকটা ধরো একটা পজিটিভ চার্জ। এবার কেকের ওপর তুমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়েছো। এই কেকের ওপর ধরো কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, এরকম কিছু ড্রাই ফ্রুটস তুমি কিন্তু ছড়িয়েছো। এই যে কেকের ওপর যে ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়েছো, এই ড্রাই ফ্রুটস গুলো হলো তোমার নেগেটিভ চার্জ, যাকে তিনি বলেছিলেন ইলেকট্রন। তাহলে যাকে তিনি বলেছিলেন ইলেকট্রন, তাহলে বেসিক্যালি তোমার পজিটিভ চার্জের মধ্যে নেগেটিভ চার্জগুলো তোমার একদম ড্রাই ফ্রুটসের মতো কেকের চারপাশে কি আছে, ছড়িয়ে থাকে। ওকে, এটারই তিনি একটা যে মডেলটা দিয়েছিলেন তাকেই আমরা বলি প্লাম পুডিং মডেল। এখানে দেখতেই পাচ্ছ এই পুরোটা পজিটিভ চার্জ, যার মধ্যে এগুলো হলো তোমার নেগেটিভ চার্জ, যেগুলো পজিটিভ চার্জের ওপর কি আছে, ছড়িয়ে আছে। তার এই অ্যাটমিক মডেলের সাহায্যে তিনি যে কনক্লুশনে পৌঁছেছিলেন, সেই কনক্লুশন হলো, একটা হলো পজিটিভ চার্জগুলো কি স্ফিয়ার শেপে থাকে, মানে পুরো স্ফিয়ারটা হয় হলো তোমার পজিটিভলি চার্জ। অ্যাটমটা স্ফিয়ার, যার মধ্যে পুরোটাই থাকে পজিটিভ চার্জ, যার মধ্যে ইলেকট্রনগুলো ওই ধনাত্মক যে গোলকটা বা যে পজিটিভ চার্জটা রয়েছে, পজিটিভ স্ফিয়ারটা রয়েছে, তার মধ্যে ইলেকট্রনগুলো কি থাকছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এছাড়াও তিনি বলেছিলেন যে পজিটিভ আর নেগেটিভের একসঙ্গে হয়ে কিন্তু আমার যে কোনো ম্যাটারকে কি করছে, সেটা নিউট্রাল করছে। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, এবং সেটা পরমাণু সামগ্রিকভাবে বৈদ্যুতিকভাবে সেটাকে কি করছে, নিরপেক্ষ বা নিউট্রাল করে তুলছে। আর তিনি এছাড়াও বলেছিলেন যে আমার অ্যাটমের যে মাস, সেটা কিন্তু পুরো আয়তন জুড়ে সমানভাবে কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। এটাও কিন্তু আমাদের থমসন তার অ্যাটমিক মডেলের সম্বন্ধে বলেছে। তাহলে আমরা এখানে কি বললাম, 1897 খ্রিস্টাব্দে থমসন তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন। সেই অ্যাটমিক মডেলে তিনি তিনটে জিনিস ডিসকভার করেছিলেন। তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যার নাম হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে প্রত্যেকটা অ্যাটমে একটা নেগেটিভ চার্জ থাকে, সেই নেগেটিভ চার্জটা হলো ইলেকট্রন। এবং তিনি একটা অ্যাটমিক মডেল দিয়েছিলেন যার নাম হলো প্লাম পুডিং মডেল। সেই প্লাম পুডিং মডেলের মাধ্যমে তিনি বলেছিলেন যে পুরো স্ফিয়ার জুড়ে থাকে তোমার পজিটিভ চার্জ, এবং সেই পজিটিভ চার্জের মধ্যে তোমার নেগেটিভ চার্জগুলো চারপাশে কেকটি তোমার যে কোনো বীজের মতো বা সিডসের মতো সেটা কি হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, এটা বলেছিলেন হলো তোমার সায়েন্টিস্ট থমসন। এরপর এর ঠিক কয়েক বছর পর, মানে 1911 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী আছেন এনার পরই, যেটা হলো এনারই স্টুডেন্ট আর্নেস্ট রাদারফোর্ড। তিনি 1911 খ্রিস্টাব্দে তিনি কিন্তু অ্যাটমিক মডেল দিয়েছিলেন, এবং তার অ্যাটমিক মডেল আসার পর থমসনের যে অ্যাটমিক মডেল, তার কিছু লিমিটেশন ধরা পড়ে। সেই লিমিটেশনগুলো কি, ফার্স্টে তিনি বলেছিলেন যে পজিটিভ চার্জের মধ্যে নেগেটিভ চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। যেটা আমাদের রাদারফোর্ডের যখন পারমাণবিক মডেল বা অ্যাটমিক মডেল যখন এসেছিল, তখন কিন্তু সেই কথাটার ভুলটা ধরা পড়েছিল। এছাড়াও তিনি আরেকটা কথাও বলেছিলেন যে পুরো যে স্ফিয়ার, পুরো যে অ্যাটমের পুরো আয়তন জুড়ে তার যে মাসটা, সেটা সমানভাবে কি থাকে, বন্টিত থাকে। কিন্তু যেটা পরবর্তীকালে আর্নেস্ট রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আসার পর সেই কথাটাও কি ভুল প্রমাণিত হয়েছিল। এবং রাদারফোর্ডের আমরা অ্যাটমিক মডেলের সময় জানবো যে আমাদের কিন্তু যেটা অ্যাটমের যে
ভরটা সেটা কিন্তু সারা আয়তন জুড়ে মোটেও সমানভাবে ভাগ করা থাকে না, সেটা মাঝে কেন্দ্রভূত অবস্থায় থাকে। এটাও আমরা পরবর্তীকালে জানবো। তাহলে এটাও ছিল হলো থমসনের যে অ্যাটমিক মডেল তার লিমিটেশন। ঠিক আছে, এরপর আমরা আজকে যেটা পড়বো সেটা হলো থমসনের স্টুডেন্ট যিনি হলেন রাদারফোর্ড। রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, অ্যাটমিক থিওরি সেই সম্বন্ধে জানবো। তাহলে থমসনের যে স্টুডেন্ট আর্নেস্ট রাদারফোর্ড, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি 1911 খ্রিস্টাব্দে তিনি অ্যাটমিক মডেল এবং অ্যাটমিক থিওরি কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। এই আর্নেস্ট রাদারফোর্ডকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। এনাকে কি বলা হয়? ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, মানে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের কিন্তু জনক বলা হয় আর্নেস্ট রাদারফোর্ডকে। তার আবিষ্কার করা যে এক্সপেরিমেন্ট সেটার নাম হলো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট যার নাম হলো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এছাড়াও তিনি কিন্তু প্রথম আমাদের যে এখনকার অ্যাটমিক মডেল তার কিন্তু বেশিরভাগ ধারণাটাই কিন্তু আর্নেস্ট রাদারফোর্ড দিয়ে গেছে। তিনি বলেছিলেন, তিনি যে আমাদের অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়ার মডেল কিন্তু প্রথম দিয়ে গিয়েছিলেন হলো আর্নেস্ট রাদারফোর্ড। তাহলে আর্নেস্ট রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল সম্বন্ধে জানবো। তিনি প্রোটনের ধারণা দিয়েছিলেন, প্রোটন যে পজিটিভ চার্জ যুক্ত সেটাও কিন্তু বলেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। এছাড়াও সেটা কার সাহায্যে বলেছিলেন, কোন এক্সপেরিমেন্টের সাহায্যে বলেছিলেন? তিনি বলেছিলেন গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের সাহায্যে, যে প্রোটন যে পার্টিকেলটা রয়েছে যেটা অ্যাটমেরই একটা ভাগ সেটা হলো পজিটিভ চার্জ যুক্ত। এই যে যেটা থমসন বলেছিল যে আমার পরমাণুর ভেতরে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জকে তিনি ইলেকট্রন বলেছিলেন, কিন্তু পজিটিভ চার্জ রিলেটেড তিনি কিন্তু কিছু বলেননি। এই পজিটিভ চার্জটাকে নামকরণ করেছিলেন হলো আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন। ঠিক আছে, এবার আবার বলি, প্রোটন কিন্তু প্রথম অবজার্ভ করেছিলেন হলো গোল্ডস্টেইন। ঠিক আছে, কিন্তু প্রোটন যে পজিটিভ চার্জ যুক্ত সেটা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের সাহায্যে আইডেন্টিফাই করেছিল হলো আর্নেস্ট রাদারফোর্ড। এই দুটো কিন্তু প্রচন্ডভাবে সবার কনফিউজ ক্রিয়েট করে এই দুটো কোশ্চেন। গোল্ডস্টেইন কিন্তু প্রথম একদম ফার্স্ট গোল্ডস্টেইনই যে প্রোটনকে অবজার্ভ করেছিল কিন্তু আইডেন্টিফাই করেছিল যে ও পজিটিভ চার্জ, সেটা কিন্তু রাদারফোর্ড। ঠিক আছে, এবার রাদারফোর্ডের যেটা মেন এক্সপেরিমেন্ট গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট তার সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে চলো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের সম্বন্ধে জানি। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট দেখো, এখানে একটা তোমাদের ডায়াগ্রাম এসেছে। এই ডায়াগ্রামের মধ্যে তোমরা দেখছো এখানে এটা একটা গ্লাস। ঠিক আছে, এই গ্লাসের মধ্যে তোমার একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে। এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম হলো রেডিয়াম। এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম হলো রেডিয়াম। রেডিয়াম হলো এমন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যে সবসময় আলফা রে রিলিজ করে। ঠিক আছে, আলফা রে কেমন রে? আলফা রে হলো একটা পজিটিভ চার্জ যুক্ত রে বা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা রে। তাহলে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়াম এই যে রেটা রিলিজ করছে সেটা হলো তোমার আলফা রে। এখানে দেখো আলফা রে। এইবার এই দুটো রের মাঝখানে একটা গ্লাসের স্লিট রাখা হবে যাতে এইটা সোজাসুজি ভাবে গিয়ে সামনে একটা একদম থিন গোল্ড ফয়েল রাখা হয়েছে, মানে সোনার পাত রাখা হয়েছে, যাতে এই যে রেডিও অ্যাক্টিভ থেকে যে আলফা রে রিলিজ হচ্ছে সেটা একদম স্ট্রেট বরাবর গিয়ে এই গ্লাস স্লিটের মধ্যে দিয়ে স্ট্রেট বরাবর গিয়ে যাতে গোল্ড ফয়েলের ওপরই পড়ে, তার জন্য এখানে দুটো গ্লাস স্লিট আর এখানে সামনে একটা গোল্ড ফয়েল বা পাতলা সোনার পাত রাখা হয়েছে। এইবার পাতলা সোনার পাতের চারপাশে একটা স্ক্রিন ক্রিয়েট করা হয়েছে। এই স্ক্রিনটা কিসের? না জিঙ্ক সালফাইডের স্ক্রিন। এই স্ক্রিনটা হলো তোমার জিঙ্ক সালফাইডের স্ক্রিন। এই যে, ঠিক আছে, জিঙ্ক সালফাইডের এখানে একটা স্ক্রিন ক্রিয়েট করা হয়েছে। এইবার এক্সপেরিমেন্টটা দেখো, একদম
খুব বেসিক ভাবে বোঝো কি করেছিলেন। এখান থেকে রেডিয়াম থেকে যখন আলফা রেগুলো রিলিজ হচ্ছিল তখন তিনি অবজার্ভ করেছিলেন যে এখানে স্ট্রেট লাইন বরাবর গিয়ে যখন গোল্ড ফয়েলের ওপর ওই রেগুলো যখন পড়ছিল তখন এই রেগুলো গোল্ড ফয়েলকে বেদ করে বেশিরভাগ রে, ম্যাক্সিমাম অফ রে কি করেছে না স্ট্রেট লাইন বরাবর এই জিঙ্ক সালফাইডের ওপরে গিয়ে সেটা কি করেছে, গ্লো করেছে। এবার জিঙ্ক সালফাইডের ওপর পড়েছে সেটা বোঝার জন্য আমাদের কি হবে, সেই জায়গাটা কি হবে, গ্লো করবে। তার মানে বেশিরভাগ যখন আলফা রে যাচ্ছে সেটা স্ট্রেট লাইন বরাবর একদম জিঙ্ক সালফাইডের ওপরই পড়ছে, ফলে জিঙ্ক সালফাইডটা গ্লো করছে। কিছু অল্প কিছু সংখ্যক আমাদের রে আছে যেটা সামান্য অ্যাঙ্গেলে কি হচ্ছে না ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, কিছুটা অ্যাঙ্গেলে সেটা কি হচ্ছে, ডিফ্লেক্ট হয়ে পড়ছে। আর আরো অল্প কিছু রে রয়েছে যেটা কি হচ্ছে কিছু একটা কারণে বিকর্ষিত হয়ে বা রিপালশন ঘটে সেটা ব্যাকওয়ার্ড আবার কি হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে আবার এগিয়ে আসছে। ঠিক আছে, তাহলে তিনি এই এক্সপেরিমেন্টটা করাতে তিনি 3 রকম কন্ডিশন তিনি পেলেন। 1 নম্বর কন্ডিশন কি না, বেশিরভাগ আলফা রে তোমার গোল্ড ফয়েলকে ভেদ করে স্ট্রেট লাইন বরাবর গিয়ে জিঙ্ক সালফাইডের স্ক্রিনের ওপর পড়ছে এবং জিঙ্ক সালফাইড স্ক্রিনটা ওখানে কি হচ্ছে, গ্লো করছে। কিছু সংখ্যক রে কি করছে, সামান্য কোণে কি হচ্ছে বিক্ষেপিত হয়ে সেটা কি হচ্ছে তোমার জিঙ্ক সালফাইড স্ক্রিনের ওপর পড়ছে। আর খুবই সামান্য মানে অল্প কিছু রে কি হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আবার আগের স্থানে কি করছে, যাত্রা করছে। ঠিক আছে, তাহলে এইরকম 3 রকম কন্ডিশনে আসার মানে কি, তখন তিনি সেটা নিয়ে রিসার্চ করে তিনি জানতে পারেন, যেটা আমাদেরও তিনি পরবর্তীকালে জানিয়েছিলেন কি না, এই যে গোল্ড ফয়েল, পাতলা গোল্ড ফয়েল, তাহলে এটা কি একটা ম্যাটার এবং প্রত্যেকটা ম্যাটারে কি অসংখ্য পরমাণু নিয়ে গঠিত। তাহলে এই যে গোল্ড ফয়েলটা রয়েছে এটাও কি অসংখ্য পরমাণু নিয়ে গঠিত, অসংখ্য পরমাণু নিয়ে গঠিত। এবার যদি দেখি পরমাণু, এটা যদি একটা পরমাণু বা এটা যদি একটা অ্যাটম হয় তাহলে এই অ্যাটমের বেশিরভাগ স্থানে কি ফাঁকা। এবার বেশিরভাগ স্থানে ফাঁকা হওয়ার জন্য তোমার ধরো এইটা হলো অ্যাটম, ঠিক আছে। যদি আমি ভালো করে আঁকি দেখো, এখানে ধরো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, ঠিক আছে। এবার মাঝে কিছু একটা আছে যেটার জন্য কি হচ্ছে, আলফা রেটা ডিফ্লেক্ট হচ্ছে। এবার দেখো বেশিরভাগ স্থান ফাঁকা হওয়ার জন্য বেশিরভাগ স্থানে কি হচ্ছে, রে গুলো একদম তোমার কি হচ্ছে কোনো রকম বাধা প্রাপ্ত না হয় স্ট্রেট লাইন বরাবর গিয়ে আমার অপোজিট দিকে কি হচ্ছে, অপোজিট দিকে তার সে গিয়ে জিঙ্ক সালফাইড স্ক্রিনের উপর গিয়ে পড়ছে। কিছু কিছু রে আছে যারা এই কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছে, তারা কিছুটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট হয়ে তারা কি হচ্ছে আমার এই স্ক্রিনের উপর পড়ছে। তাহলে দেখো আমার যে আলফা কণাটা যাচ্ছে, এই আলফা পার্টিকেলটা তো তোমার পজিটিভ চার্জ যুক্ত, এটা বেসিক্যালি পজিটিভ চার্জ যুক্ত হিলিয়াম আয়নের সঙ্গে সমান, তাহলে এটা তো পজিটিভ চার্জ যুক্ত হয়। তাহলে পজিটিভ চার্জ যুক্ত হওয়ার জন্য তাহলে কি হচ্ছে, ভেতরে নিশ্চয়ই এমন কিছু কেন্দ্রে এমন কিছু রয়েছে যেটার জন্য ডিফ্লেক্ট হচ্ছে। আর ডিফ্লেক্ট হওয়া মানে অবশ্যই বিকর্ষণ হচ্ছে। আমরা জানি সেম চার্জ একে অপরকে কি করে, অলওয়েজ বিকর্ষিত করে। তাহলে ভেতরে অবশ্যই কিছু পজিটিভ চার্জ যুক্ত কিছু পার্টিকেল রয়েছে, যার জন্য কি হচ্ছে আলফা রেটা ডিফ্লেক্ট হয়ে এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, আলফা রেটাও পজিটিভ চার্জ, আবার এখানে যে সেন্টারে যে আছে সেও কি পজিটিভ চার্জ। তাহলে দুটো পজিটিভ চার্জ একে অপরকে কি করছে, রিপালশন ঘটাচ্ছে এবং রিপালশনের জন্য কি হচ্ছে এরা কিছুটা ডিফ্লেক্ট হয়ে, এখানে ধরো পজিটিভ চার্জ আছে, এও পজিটিভ চার্জ, এ যাচ্ছে পজিটিভ চার্জ যাওয়ার জন্য কি হচ্ছে, দুটো পজিটিভ চার্জ একসঙ্গে হওয়ার জন্য কি হচ্ছে এরা একে অপরকে বিকর্ষিত করছে। বিকর্ষিত বা রিপালশনের জন্য কি হচ্ছে, এটা সাম অ্যাঙ্গেলে কি হচ্ছে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় পড়ছে। এটাও ঠিক তাই হচ্ছে। তাহলে এইটা হলো তোমার অ্যাটম, ধরে নাও এটা পুরোটা অ্যাটম। এবার ধরো এ যখন যাচ্ছে সামনে কোনো বাধা পাচ্ছে না,
সোজা চলে যাচ্ছে, যে স্ট্রেট লাইন কি একদম তোমাদের এই ধরো সামনে যে স্ক্রিনটা আছে সেটা ধরো জিঙ্ক সালফাইড স্ক্রিনের ওপরে গিয়ে পড়ছে, তাহলে এ কোনো বাধা পাচ্ছে না। এইবার ধরো এটা তো পজিটিভ চার্জ, এবার ধরো কিছু রে আছে যেটা কি হচ্ছে মাঝে কিছু একটা রয়েছে, সেটা দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে একটা বাধাপ্রাপ্ত পাচ্ছে, কিন্তু বাধাপ্রাপ্ত থেকেও বেশি ধরো এ যখন সামনে যাচ্ছে তখন কি এও পজিটিভ চার্জ, ভেতরে যে আছে সেও কি হচ্ছে নিশ্চয় পজিটিভ চার্জই আছে, তার জন্য কি হচ্ছে এখানে পজিটিভ চার্জ যাওয়ার জন্য এরা একে অপর কি করছে ডিফ্লেক্ট করছে, ডিফ্লেক্ট হওয়ার জন্য সে কিছুটা সাম অ্যাঙ্গেল কি হচ্ছে ডিফ্লেক্ট হয়ে সেটা স্ক্রিনে গিয়ে পড়ছে। আর অল্প কিছু রে আছে যেটা কি না ওই সোজাসুজি যাওয়ার পথে তোমার কি হচ্ছে ওই সামনে সেন্টারে যে আছে পজিটিভ চার্জ যুক্ত যে পার্টিকেলটা রয়েছে তার সঙ্গে কি করছে তার সামনে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ, দুজন পজিটিভ চার্জ হওয়ার জন্য একে অপরকে ডিফ্লেক্ট করছে, তখন এটা কি হচ্ছে পিছনে আবার কি হচ্ছে এরকম গিয়ে ডিফ্লেক্ট হয়ে আবার কি হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে গিয়ে আবার সে ফিরে আসছে। তাহলে এখানে 3 রকম কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমে কি মোস্ট আলফা পার্টিকেল ট্রাভেল থ্রু দ্য ফয়েল আনডিফ্লেক্টেড, বেশিরভাগ কি হচ্ছে আনডিফ্লেক্টেড হয়ে সোজাসুজি একদম স্ট্রেট লাইন বরাবর গিয়ে তোমার স্ক্রিনের ওপর পড়ছে। কারণ কি, কারণ দ্য অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস, যে পরমাণু রয়েছে পরমাণু বেশিরভাগ স্থানে কি ফাঁকা, যে ফাঁকা স্থান সেখানে কি কোনো বাধাই পায়নি, তো সে সোজা চলে গেছে, কোনো বাধা নেই। সেকেন্ড কি সাম আলফা পার্টিকেলস আর ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস, কিছু আলফা রে রয়েছে যে কি হয়েছে না তোমার কিছুটা কোণে কি হয়েছে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এই বিক্ষিপ্ত হওয়ার কারণ কি, কারণ দ্য নিউক্লিয়াস আমাদের ভেতরে একদম সেন্টারে যে আছে বসে, সে যে বললাম পজিটিভ চার্জ যুক্ত যে বসে আছে তার নাম কি, তার নাম আমাদের রাদারফোর্ড দিয়েছিলেন নিউক্লিয়াস। কি নাম দিয়েছিল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যে আছে সে অবশ্যই কি না, সে অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত। নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ যুক্ত হওয়ার জন্যই আলফাটা কি হচ্ছে যাওয়ার সময় কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়ে সে চলে যাচ্ছে। তাহলে দ্য নিউক্লিয়াস পজিটিভলি চার্জ অ্যাজ ইজ দ্য আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলের মতো সেও কি একটা ধনাত্মক চার্জ যুক্ত করা। আর থার্ড যেটা ধরা পড়েছিল সেটা কি আলফা পার্টিকেল ট্রাভেলস ব্যাক ফ্রম দ্য ফয়েল, আর খুবই সামান্য অল্প কয়েক সংখ্যক আলফা পার্টিকেল যেটা কি করেছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি হয়েছে ফিরে যাচ্ছে। এটা কারণ কি দ্য নিউক্লিয়াস ক্যারিজ মোস্ট অফ দ্য অ্যাটমস মাস, কারণ যদি দেখি এইটা হলো তোমার পজিটিভ নিউক্লিয়াস চার্জ আর এইটা তোমার রেটা যাচ্ছে, অবশ্যই পজিটিভ আর পজিটিভ কি হবে ডিফ্লেক্ট হবে, এবং এটা কি এখানে বাধাপ্রাপ্তও হবে এবং সম্পূর্ণভাবে ডিফ্লেক্ট হওয়াতে 180 ডিগ্রি মুভ করে সেটা আবার কি হবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফেরত চলে যাবে। তাহলে এই তিনটে আমাদের যে অবজারভেশন সেটা কিন্তু রাদারফোর্ড তিনি লক্ষ্য করেছিলেন এবং তার ভিত্তিতে তিনি এই 3 রকম লজিক কিন্তু আমাদের দিয়ে গেছিলেন। তাহলে রাদারফোর্ডের যে নিউক্লিয়ার মডেল যদি দেখি, রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেলকে তিনি ঠিক এই রকম বলেছিলেন যে এটা ধরো অ্যাটম, যে অ্যাটমের বেশিরভাগ স্থানে কি ফাঁকা, তার মাঝে খুব অল্প জায়গা জুড়ে রয়েছে যে তাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ঘিরে যে বিভিন্ন রকম ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে ঘিরে কি করছে রোটেট করছে, এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে ঘিরে কি করছে রোটেট করছে, ইলেকট্রনগুলো কি করছে নিউক্লিয়াসকে ঘিরে রোটেট করছে। আর এই নিউক্লিয়াসটা কি অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত, আর এখানে যে পজিটিভ চার্জটা রয়েছে তার নাম তিনি কি বলেছিলেন প্রোটন, তার নাম প্রোটন। আর যে নেগেটিভ চার্জ সেটা তো আগে থমসন বলে গেছেন, তার নাম কি ইলেকট্রন। তার এই যে মডেল, এই মডেলের নামই তিনি দিয়েছিলেন হলো নিউক্লিয়ার মডেল। তার এই নামটার তার যে এই যে অ্যাটমিক মডেলের যে নাম আমি একটু আগেই বললাম তোমাদেরকে নিউক্লিয়ার মডেল। নিউক্লিয়ার মডেল মানে তার এই নিউক্লিয়াসে যে উপস্থিতি সেটা প্রথম কে অবজার্ভ করেছিলেন রাদারফোর্ড।
প্রোটনকে আইডেন্টিফাই কি করেছিলেন পজিটিভ চার্জ হিসেবে? রাদারফোর্ড। রাদারফোর্ডই কিন্তু আমাদের একটা মডার্ন একটা যে অ্যাটমিক মডেল সেটা কিন্তু দিয়ে গেছিলেন তার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে। আচ্ছা, এটা গেল রাদারফোর্ড। এবার আমি তোমাদের বলে রাখি, রাদারফোর্ডের পর যদি দেখি, রাদারফোর্ডের পর আর একজন সায়েন্টিস্ট ছিলেন যেটা নিলস বোর। কিন্তু রাদারফোর্ড, তাহলে একবার তার আগে রাদারফোর্ড কি কি অবজার্ভ করেছিলেন এবং কি কনক্লুশনে পৌঁছেছিলেন সেটা একবার দেখে নিই। ফার্স্ট অবজার্ভ, আবার বলি কি না, আমাদের বেশিরভাগ আলফা রে কি হচ্ছে জিঙ্ক সালফাইডের ওপর সোজাসুজি ভাবে কি হচ্ছে স্ট্রেট লাইন বরাবর গিয়ে পড়ছে, কোনো রকম বিচ্যুতি হচ্ছে না। তাহলে ফার্স্ট তিনি দেখেছিলেন কিছু খুব অল্প সংখ্যক আলফা কণা কি হচ্ছে সামান্য পরিমাণ বিচ্যুতি হয়ে, সামান্য কোণে বিচ্যুত হয়ে পাশে গিয়ে পড়ছে, আর আরো অল্প সংখ্যক কি হচ্ছে আলফা কণা পিছনের দিকে একদম 180 ডিগ্রি কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, এই তিনটে তার অবজার্ভ ছিল। এই অবজারভেশনের তিনি ওপর ডিপেন্ড করে তিনি কনক্লুশনে এসেছিলেন যে কি না, তোমার যে অ্যাটম রয়েছে অ্যাটমের বেশিরভাগ স্থানই কি ফাঁকা, মানে এমটি। ঠিক আছে, সেকেন্ড কনক্লুশন তিনি কি এসেছিলেন? সেকেন্ড কনক্লুশন এসেছিলেন যে এখানে পরমাণুতে কিছু পজিটিভ চার্জযুক্ত কিছু রয়েছে, যেটা কি আছে ওই অ্যাটমের সেন্টারে তোমার রয়েছে। সেই সেন্টারে যে অ্যাটমের সেন্টারে যে পজিটিভ চার্জ রয়েছে তার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস, এবং পজিটিভ চার্জটার নাম দিয়েছিলেন তিনি প্রোটন। এইবার এই যে প্রোটন, এই যে তোমার নিউক্লিয়াস, আর এই যে অ্যাটম, অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসের আকার ভীষণ ছোট। যদি আমি ব্যাস দেখি ওদের, তাহলে দেখো নিউক্লিয়াসের আকার কত, এখানে নিউক্লিয়াসের আকার বলেছে 10⁻⁻15 মিটার, যেখানে অ্যাটমের আকার হলো 10⁻⁻10 মিটার। মানে তুমি যদি দেখো অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসটি অত্যন্ত ক্ষুদ্র, এটা -15 মানে নিচে যাচ্ছে, মানে কি 1/10⁻15 নিউক্লিয়াস। আর সেখানে অ্যাটম কত, সেখানে অ্যাটম হলো 1/10⁻10। অবশ্যই আমরা জানি নিচেরটা যত বড় হবে সংখ্যাটা তত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এই আকারটা ভীষণ ছোট কার তুলনায়, এর তুলনায়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস ভীষণ ছোট এবং সেটা কি হয় সেন্টারে আমাদের পজিটিভ চার্জ যেটা সেটা একদম কেন্দ্রিত থাকে, এবং তাকে ঘিরে কি করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে কি করে রোটেট করে, এবং এই রোটেশনের জন্য ইলেকট্রন আর প্রোটন এরা দুটো কি আলাদা আলাদা চার্জ, ওটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ। তাহলে এই দুটো ডিফারেন্ট চার্জ হওয়ার জন্য এরা অবশ্যই কিছু একটা অ্যাট্রাকশনাল ফোর্সের জন্য একে অপরকে অ্যাট্রাক্ট করে। এই যে অ্যাট্রাকশনাল ফোর্স, তিনি তার নাম কি দিয়েছিলেন তড়িৎ আকর্ষণ বল, যাকে ইংলিশে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে ইলেকট্রন এবং প্রোটনগুলো তারা একে অপরকে করে অ্যাট্রাক্ট করে থাকে। তাহলে এইটা গেল আমাদের রাদারফোর্ডের একদম লাস্ট কনক্লুশন। তাহলে এবার যদি দেখি আমরা এখান থেকে কি কি জানলাম। এখান থেকে প্রথম একদম মহারিষি কণাদ তিনি বলেছিলেন 600 BCE তে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের যে কোনো পদার্থ বা ম্যাটারে এমন কিছু ক্ষুদ্র কণা থাকে যাকে কি কোনো রকম ভাগ করা যায় না, যাকে কোনো রকম ভাগ করা যাবে না। এই রকম ক্ষুদ্রতম কণাকে তিনি কি বলেছিলেন, পরমাণু। এই পরমাণুকেই পরবর্তীকালে আরেকজন সায়েন্টিস্ট ডেমোক্রেটাস 400 BCE তে এই ডেমোক্রেটাসেই এই পরমাণুকেই নাম দিয়েছিলেন অ্যাটম। এই অ্যাটমের মানে কি, অ্যাটমের মানে হলো যাকে ভাগ করা যায় না, মানে নট টু বি কাট। ওকে, এবার ডেমোক্রেটাসের পর নেক্সট যে সায়েন্টিস্ট আসছেন তিনি হলেন ডাল্টন। মাঝে অনেক বছর গেছে, সেই সময় কেমিস্ট্রির অনেক উত্থান পতন দুটোই হয়েছে। তারপর তার ঠিক অনেক বছর পর ডাল্টন যিনি আছেন তিনি 1803 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন সেমি একদম ডেমোক্রেটাসের কথাটাকেই তিনি কি করেছিলেন, তিনি সহমত জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ম্যাটারের মধ্যে যে স্মলেস্ট পার্টিকেল থাকে,
স্মলেস্ট পার্টিকেল থাকে, তিনি স্মলেস্ট পার্টিকেলের সম্বন্ধে বলেছিলেন। স্মলেস্ট পার্টিকেলটা কি? অ্যাটম, যাকে ভাঙাও যায় না, যাকে সৃষ্টিও করা যায় না, যাকে ধ্বংসও করা যায় না, যারা কি হয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? অণু বা মলিকিউল। আর এরা বিভিন্ন কম্বিনেশনে সিম্পল রেশিওর সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার সময় এদের মধ্যে কিন্তু কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা বলেছিলেন ডাল্টন। ডাল্টনের পর আরেকজন বিজ্ঞানী এসেছিলেন 1897-এ, যার নাম হলো সায়েন্টিস্ট জে থমসন। থমসন যিনি বলেছিলেন, তার আবিষ্কার করা প্রথম এক্সপেরিমেন্ট সেটা হলো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি বলেছিলেন যে অ্যাটমকে ভাগ করা যায়। তাহলে প্রথম অ্যাটমকে ভাগ করা যায় কে বলেছিলেন? তিনি হলেন জে থমসন। তিনি প্রথম বলেছিলেন অ্যাটমকে কি ভাগ করা যায় এবং অ্যাটমের মধ্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দু রকমই চার্জ রয়েছে। পজিটিভ চার্জের মধ্যে নেগেটিভ চার্জগুলো কি হচ্ছে? ছড়িয়ে ছিটিয়ে থাকছে এবং এই নেগেটিভ চার্জগুলো কি? বেসিক্যালি ইলেকট্রন। এবং এই পজিটিভ চার্জের মধ্যে নেগেটিভ চার্জগুলো যে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, এই নেগেটিভ চার্জগুলো, এই যে মডেলটা, এই মডেলটার নাম দিয়েছিলেন তিনি প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল তিনি নামকরণ করেছিলেন তার এই অ্যাটমিক মডেলটারও। এরপর তারই ঠিক 1897-এর পর আরেকজন সায়েন্টিস্ট, যার নাম হলো রাদারফোর্ড, যিনি হলেন জে থমসনেরই কিন্তু স্টুডেন্ট। জে থমসনেরই স্টুডেন্ট রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড তার পুরো নাম। রাদারফোর্ড তিনি 1911 AD-তে তিনি বলেছিলেন যে না, জে থমসন তার যে স্যার, তার কিন্তু যে এক্সপেরিমেন্টটা রয়েছে, তার যে মডেলটা রয়েছে, মডেল মানে যেটা প্লাম পুডিং মডেল রয়েছে, সেই প্লাম পুডিং মডেলটা কিন্তু গ্রহণযোগ্য নয়, তার প্রচুর লিমিটেশনস কিন্তু আছে, তার অ্যাটমিক মডেলটা ভুল। তিনি বলেছিলেন যে এখানে কিন্তু আমার যে পজিটিভ চার্জ সেটা কিন্তু পুরো সলিড স্ফিয়ার জুড়ে থাকে না, সেটা শুধুমাত্র আমার অ্যাটমের মাঝখানে কি থাকে? কেন্দ্রীভূত অবস্থায় থাকে। তাহলে ইনিও বলেছিলেন অ্যাটম অবশ্যই ডিভিজিবল, অ্যাটমকে অবশ্যই অনেকগুলো পার্টিকেলে ভাগ করা যায়, অ্যাটম হলো ডিভিজিবল, অবশ্যই ডিস্ট্রয় ক্রিয়েট কোনোটাই করা যায় না অ্যাটমকে। তিনি বলেছিলেন তার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে, তার এক্সপেরিমেন্টের নাম কি? গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। আমি অন্য কালারে লিখছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি আলফা পার্টিকেল দিয়ে তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। আলফা বেসিক্যালি একটা পজিটিভ চার্জ যুক্ত একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিয়াম থেকে রিলিজ হয়েছিল। এই আলফা পার্টিকেলের মাধ্যমে তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে আমার কোনো অ্যাটমের একদম সেন্টারে যে অবস্থিত সেটা হলো আমার পজিটিভ চার্জ, এবং এই সেন্টারটার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস। তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস, যাকে বাংলায় আমরা নিউক্লিয়াসই বলি। এবং এই নিউক্লিয়াসকে চারপাশে রোটেট করছে বিভিন্ন নেগেটিভ চার্জ, বিভিন্ন অরবিটে, যাকে আমরা ইলেকট্রন বলি। এবং এই নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জটা রয়েছে, সেই পজিটিভ চার্জটার নাম হলো প্রোটন। আর এই প্রোটনকে চারপাশে রোটেট করছে যে বিভিন্ন অরবিটে, তার নাম হলো ইলেকট্রন। এই ইলেকট্রন কিন্তু নিজে হলো নেগেটিভ চার্জ যুক্ত, ঠিক আছে? আর সেখানে প্রোটন কিন্তু তোমার পজিটিভ চার্জ যুক্ত। মাঝখানে থাকে পজিটিভ চার্জ মানে প্রোটন, আর এই প্রোটনকে ঘিরে চারপাশে রোটেট করে তোমার যে সে হলো ইলেকট্রন মানে তোমার নেগেটিভ চার্জ। এবার এই ইলেকট্রনগুলো বেসিক্যালি হলো
এখানে একটা ইলেকট্রন নিলাম, ধরো এখানে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা তোমার নেগেটিভ চার্জ, এটা তোমার পজিটিভ চার্জ, তাই তো? তাহলে নেগেটিভ আর পজিটিভ এরা একে অপরের সাহায্যে তোমার স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে তোমরা কি এরা দুজন কিন্তু পজিটিভ আর নেগেটিভ চার্জ আর প্রোটন আর ইলেকট্রন কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে। ঠিক আছে, এইবার তোমার নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন, প্রোটন পজিটিভ চার্জ, ফলে নিউক্লিয়াসটাও কি হচ্ছে পজিটিভ চার্জ, এবং তার চারপাশে পজিটিভ চার্জের চারপাশে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য অ্যাট্রাক্ট হয়ে নেগেটিভ চার্জ ইলেকট্রন কিন্তু চারপাশে রোটেট করছে। ঠিক আছে, এইবার আমি বলি আরেকটা কথা, তাহলে এই রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, সেই অ্যাটমিক মডেলেরও কিন্তু কিছু লিমিটেশনস অবশ্যই রয়েছে। তার অ্যাটমিক মডেলে যদি লিমিটেশনস আমি দেখি, তাহলে তার অ্যাটমিক মডেলের যে লিমিটেশনস গুলো আমি পাবো, সেটা তার মধ্যে ফার্স্ট আমি বলতে পারি যে এখানে কিন্তু রাদারফোর্ড কিন্তু বলেছিলেন যে এখানে প্রোটনের চারপাশে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে রোটেট করবে, কিন্তু তিনি এটা বলেননি, তিনি এনার্জি লেভেল, যে এই যে ইলেকট্রনগুলো এনার্জি কিভাবে শোষণ করে, কিভাবে যাবে, কিভাবে আসবে, এই সম্বন্ধে কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা দেয়নি, মানে এনার্জি লেভেল সম্বন্ধে কিন্তু কোনো সঠিকভাবে ব্যাখ্যা দেয়নি। এছাড়াও তার মতে ধরো এটা যদি পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রনগুলো যদি এইভাবে চারপাশে তাকে রোটেট করে, তাহলে এই রোটেট করতে 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 যত সে রোটেট করবে তত কাছে পজিটিভ চার্জের কাছে আসবে, তত কি হবে তাদের এনার্জিটা রিলিজ হবে, এবং এনার্জি রিলিজ হতে 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 একসময় ইলেকট্রনটা পজিটিভ চার্জের ওপর যদি পজিটিভ চার্জের কাছে চলে আসবে, এবং পজিটিভ চার্জের একে অপরে যদি একসঙ্গে অ্যাটাচ হয়ে যায়, সেক্ষেত্রে তো অ্যাটমের কোনো উপস্থিতি থাকছে না। ধরো এরকম করে ইলেকট্রনটা রোটেট হতে 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 যদি পজিটিভ চার্জের একদম কাছে চলে এসে পজিটিভ চার্জের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কি সেক্ষেত্রে অ্যাটমের কোনো উপস্থিতি বা অ্যাটমের কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু অ্যাটমের কোনো অস্তিত্বই থাকবে না। সেই ক্ষেত্রে রাদারফোর্ড কিন্তু তোমার অরবিট রিলেটেড কিন্তু সেভাবে কোনো রকম তথ্য কিন্তু আমাদের দেয়নি, এনার্জি লেভেল সম্বন্ধে কিন্তু সঠিক কোনো তথ্য কিন্তু আমাদের রাদারফোর্ড দেয়নি। কিভাবে ইলেকট্রনগুলো কি এনার্জি লেভেলে কিভাবে কোন অরবিটে রোটেট করছে, এই সম্বন্ধে কিন্তু রাদারফোর্ডের কোনো ক্লিয়ার কিন্তু কোনো রকম থিওরি ছিল না। এইগুলোর জন্য তার যে অ্যাটমিক মডেল তারও কিছু কিন্তু লিমিটেশন ধরা পড়েছিল। এরই ঠিক 2 থেকে 4 বছর পর এরপর আসবে নিলস বোর। দেখা যাবে যে নিলস বোর এই রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল তারও কিছু লিমিটেশন ধরা পড়েছিল এর মাধ্যমে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নিলস বোর তার যে অ্যাটমিক মডেল তাকে কিন্তু কিছুটা মডিফাই করে সে নতুন অ্যাটমিক মডেল কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। তাহলে আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা নিলস বোর থেকে পড়বো। নিলস বোর আরও কিছু সায়েন্টিস্ট রয়েছে, তাদের মতামত দিয়েছিল অ্যাটমিক মডেল সম্বন্ধে, এবং কিভাবে আস্তে আস্তে আমরা এতক্ষণ দেখলাম ইলেকট্রন আর প্রোটন কিভাবে ডিসকভার হয়েছিল। এর পরের ক্লাসে আমরা করব নিউট্রন কিভাবে এসেছিল, ডিসকভার করেছিল সায়েন্টিস্ট চ্যাডউইক দ্বারা। ঠিক আছে, এর উপর ভিত্তি করে এক্সামে এসেছে এমন কতগুলো কোশ্চেন আমরা একবার দেখে নিই। এরকম আমাদের ধরো এইগুলোর উপর ডিপেন্ড করে এসএসসি তোমরা যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছো, এসএসসি যারা এক্সাম দিচ্ছ, তাদের জন্য কিছু কোশ্চেন্স আমি এখানে রেখেছি আজকের টপিকের ওপরই। তো তোমরা এখানে কোশ্চেনগুলো নিজেরা পড়ো, এবং আজকের ক্লাসটা এতক্ষণ করার পর দেখো তোমরা এই কোশ্চেনগুলো কতটুকু পারছো। দেখো প্রথম কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি এসএসসি জেইতে 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস ওয়্যার মেড টু ফল অন এ থিন গোল্ড ফয়েল বাই আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড এই থিন গোল্ড ফয়েলে কোন পার্টিকেলকে ফল করেছিল, কোন পার্টিকেলকে ফেলেছিল? আমরা এক্ষুনি দেখলাম গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের সাহায্যে রেডিয়াম থেকে কি
রে রিলিজ হয়েছিল? আলফা রেকে গোল্ড ফয়েলের মাধ্যমে সে কি করেছিল? গোল্ড ফয়েলের ওপর ফেলেছিল। তাহলে এখানে আলফা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, দেখো এখানে দেওয়া আছে ইন 1904 হু ডিসকভার্ড দ্য plum pudding model of atoms according to which positive charge is spread over a sphere and electrons embedded to the positive charge as results are the scattered in plum pudding। তিনি বলেছিলেন পজিটিভ চার্জের উপর নেগেটিভ চার্জগুলো কিভাবে রয়েছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো কি আছে আমাদের চারদিকে ছড়িয়ে আছে, তাই তো? তাহলে এখানে এই যে প্লাম পুডিং মডেল, যেটা আমাদের এই প্লাম পুডিং মডেলটা কে দিয়েছিলেন বলো তোমরা? এই প্লাম পুডিং মডেলটার ধারণা আমাদের দিয়েছিলেন যিনি, তিনি হলেন জে থমসন। দেখো এটাও এসেছিল এসএসসি CHSL 2022 শিফট নাম্বার 1। থার্ড নম্বর কোশ্চেন দেখি, when did Rutherford publish result of a gold foil experiment through which it was noticed that scattering occurred due to the presence of a rigid core inside nucleus of the atom? দেখো আমি কেন ইয়ারগুলো মেনশন করছি, ইয়ার কিন্তু তোমার এক্সামে দিচ্ছে। তাহলে এটাই দেখো এসেছিল এসএসসি CHSL 2022, মানে কিন্তু বেশি বছর পুরনো কোশ্চেন না এটা। 3 বছর আগে এসএসসি CHSL কিন্তু এরকম ইয়ার দিয়ে কোশ্চেন করেছিল। তাহলে রাদারফোর্ডের আমরা এক্ষুনি দেখলাম যে এক্সপেরিমেন্টটা, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, সেটা কত সালে করেছিল? 1911 সালে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? 1911। ফোর্থ কোশ্চেন দেখো, ক্যাথোড রে আর এ রে অফ, ক্যাথোড রে এই কোশ্চেনটা কি দিয়েছে? CPO SI 2020 শিফট নাম্বার 1 এ দিয়েছিল। তাহলে ক্যাথোড রে বেসিক্যালি কিসের রে? আমরা এক্ষুনি দেখলাম নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের রে হলো আমাদের ক্যাথোড রে, যেটা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সাহায্যে কে করেছিলেন? জে থমসন আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকম আরআরবি, সেন্ট্রাল, স্টেট বিভিন্ন এক্সামে কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে। তো এরই সেকেন্ড পার্ট, যেটা নিলস বোর থেকে আমরা আদার সায়েন্টিস্ট গুলো পড়বো, অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2, সেটা তোমরা পেয়ে যাবে নেক্সট ক্লাসে। তোমরা যদি নেক্সট ক্লাসটা তোমাদের যদি পেতে চাও, তার জন্য তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমরা এই রিলেটেড যদি ফ্রি ম্যাটেরিয়ালস তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাপস ABC একাডেমি অফ সিভিল সার্ভিসেস, সেই অ্যাপসটা ইনস্টল করে সেই অ্যাপসে কিন্তু তোমরা প্রচুর এর ওপর ডিপেন্ড করে প্রচুর ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে। শুধু কেমিস্ট্রি কেন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ইভেন ম্যাথসের ওপরও তোমরা কিন্তু প্রচুর ফ্রি মেটেরিয়ালস সেখান থেকে পাবে। এবং সেক্ষেত্রে তোমরা ফ্রি মেটেরিয়ালস নিয়ে কিন্তু তোমরা নিজেদের পড়া, নিজেদেরকে বিভিন্ন এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। ঠিক আছে, এবার আমি বলি আমাদের ABC একাডেমির আমাদের লঞ্চ করছে দুটো ব্যাচেস, যেটা হলো অ্যাডভান্স ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচ। অ্যাডভান্স ব্যাচ তোমার এর টোটাল কোর্স ডিউরেশন থাকছে 1.5 বছর, ফাউন্ডেশন এর থাকছে তোমার হলো 1 বছর 2 মাস। তোমরা যদি আমাদের অ্যাডভান্স ব্যাচে যদি জয়েন হতে চাও, যারা নিজেকে UPSC WBCS এর জন্য যারা নিজেকে প্রিপেয়ার করছো, তারা এক্ষুনি জয়েন করে যাও আমাদের অ্যাডভান্স কোর্সের সঙ্গে। অ্যাডভান্স কোর্স কিন্তু আমাদের স্টুডেন্টগুলোকে নিয়ে একদম WBCS UPSC প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এখানে কোচিং একদম স্টার্ট হয়ে গেছে। তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে যাও। আর তোমরা যদি নিজেকে প্রথম দিন থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে লেখার জন্য নিজেকে রেডি করতে চাও, তাহলেও আমরা বলবো তোমরা আমাদের ব্যাচে জয়েন করে যাও। আমাদের কিন্তু ফার্স্ট ডে থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু লেখানো প্র্যাকটিস করানো হচ্ছে। এবার আমাদের আরেকটা ব্যাচ, যেটা হলো ফাউন্ডেশন ব্যাচ। তুমি যদি সেন্ট্রালের যদি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, CHSL, CPO, MTS, GD, এছাড়াও স্টেটের WEP, KP, SI, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামের জন্য যদি তোমরা নিজেকে প্রিপেয়ার করে থাকো, তাহলে তোমরা আজকেই জয়েন করে যাও আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা নিলস বোর থেকে আদার্স যে সায়েন্টিস্টরা তারা কিভাবে পরমাণুর যে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারকে কিভাবে তারা আরো মডিফাই করলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো। তাহলে আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে।